সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমি মোহাম্মদ তৌহিদুল আলম, লেকচারার ইন অ্যাকাউন্টিং, ফাউন্ডার অফ ট্যাপ। ট্যাপ মিনস তৌহিদ অ্যাকাউন্টিং পয়েন্ট। এই নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিলে নতুন কোনো যদি আমি ভিডিও আপলোড করি তোমাদের নোটিফিকেশনে কি শো করবে। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে আসছি। এটা হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স, অনার্স সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, অনার্স থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, MBA প্রিলিমিনারি অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা দুইটা অধ্যায় শেষ করেছি। একটা হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আর একটা হচ্ছে মেজার্স অফ ডিসপারশন বা মেজার্স অফ ভেরিয়েশন। তো আমরা আজকে একটা নতুন অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই অধ্যায়টা মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি তোমাদের এই অধ্যায় নিয়ে তেমন একটা সমস্যা থাকবে না। আজকে এটা লেকচার 1 কোরিলেশন অ্যানালাইসিসের উপর। কোরিলেশন অ্যানালাইসিস করার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে কোরিলেশন কাকে বলে এবং কোরিলেশন করার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। কোরিলেশন অ্যানালাইসিস কেন করা হয়, এর প্রয়োজনীয়তা কী সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথমে আমরা শুরু করি কোরিলেশন। সেটার বাংলাটা হচ্ছে সহসম্বন্ধ বা সহসম্পর্ক, বা এটাকে বলা হয় সংশ্লেষ। তাহলে সহসম্বন্ধ জিনিসটা কি? আমরা জানি পরিসংখ্যান কতগুলো তথ্যের উপর ভিত্তি করে তাদের বিভিন্ন পরিমাপক দ্বারা পরিমাপ করে বিভিন্ন সিদ্ধান্তে ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্তে তারা উপনীত হতে পরিসংখ্যান কি করে, সহায়তা করে থাকে। তাহলে সম্পর্কটা কোন ধরনের সম্পর্ক? সেটা কি পজিটিভ সম্পর্ক নাকি নেগেটিভ সম্পর্ক নাকি সম্পর্ক একদম নাই, সেগুলো আমাদেরকে আগে জানতে হবে। সম্পর্ক আসলে দুইজনের মধ্যেই প্রতিষ্ঠিত হয়, একজনের মধ্যে কখনো সম্পর্ক হয় না। দুই বা ততোধিকের মধ্যে কি হয়, সম্পর্ক ক্রিয়েট হয়। তাহলে এই সহসম্বন্ধ বা সহসম্পর্ক জিনিসটা কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। আমরা জানি যে যখন দুই বা ততোধিক তথ্য সারির মধ্যে উপাত্তের মধ্যে পারস্পরিক যে একটা সম্পর্ক বিদ্যমান থাকে সেটাই হচ্ছে কি সহসম্পর্ক। মানে দুই বা ততোধিক তথ্য সারির মধ্যে বা উপাত্তের মধ্যে যে একটা সম্পর্ক বিদ্যমান থাকে সেটাই হচ্ছে কি সহসম্পর্ক। যেটা সম্পর্ক আসলে এখানে তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে পজিটিভ কোরিলেশন, আরেকটা হচ্ছে কি নেগেটিভ কোরিলেশন, আরেকটা হচ্ছে কি জিরো কোরিলেশন। মানে সম্পর্ক নাও থাকতে পারে, সম্পর্কের মান জিরো আসতে পারে। আর পজিটিভ কোরিলেশনে এটা সম্পর্কটা হবে যে ধনাত্মক সম্পর্ক, আর নেগেটিভ কোরিলেশনে আসবে কি ঋণাত্মক সম্পর্ক। তাহলে আমরা বুঝলাম সহসম্পর্ক কাকে বলে বা সম্পর্ক কাকে বলে সেটা আমরা জানলাম। সম্পর্ক যে তিন ধরনের হতে পারে, একটা ধনাত্মক, আর একটা ঋণাত্মক, আর একটা কি জিরো সম্পর্ক, মানে কোনো সম্পর্ক নাও থাকতে পারে। এবার সহসম্পর্ক নির্ণয়ের জন্য পদ্ধতি হচ্ছে দুইটা, প্রধানত দুইটা পদ্ধতি আছে। প্রথম যেটা পদ্ধতি সেটাকে বলা হয় রৈখিক পদ্ধতি, আর দ্বিতীয় যেটা পদ্ধতি সেটা হচ্ছে গাণিতিক পদ্ধতি। মানে আমরা গাণিতিকভাবে ফর্মুলার সাহায্যে সম্পর্কটা কীরকম সেটা নির্ণয় করব। তাইলে আমাদের প্রথম যেটা পদ্ধতি সেটা হচ্ছে রৈখিক পদ্ধতি। রৈখিক পদ্ধতি সেটা আসলে বিক্ষেপ চিত্রের মাধ্যমে দেখানো হয় গ্রাফ পেপারে সম্পর্কটা কোন দিকে যাচ্ছে, ঊর্ধ্বগামী নাকি নিম্নগামী, পজিটিভ নাকি নেগেটিভ সম্পর্ক। তাইলে এই রৈখিক সম্পর্কটা আমরা স্ক্যাটার ডায়াগ্রামের মাধ্যমে গ্রাফ পেপারে আমরা নির্ণয় করব। সেটা আমরা যখন ম্যাথ করতে যাব তখন আমরা স্ক্যাটার ডায়াগ্রাম, স্ক্যাটার ডায়াগ্রাম বলে থাকে, তখন সেটা আমরা গ্রাফ পেপারে একটা ক্লাস নিলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। কিন্তু এখন আমি এখানে যে ফর্মুলাগুলো লিখে দিয়েছি স্ক্যাটার ডায়াগ্রামের জন্য কোনো ফর্মুলার দরকার নেই, বিক্ষেপ চিত্র জাস্ট সেটা গ্রাফ পেপারে আমরা দেখাবো।
কিন্তু গাণিতিক যে ফর্মুলা দেওয়া আছে বা গাণিতিকভাবে যে কোরিলেশনটা নির্ণয় করা যায় সেটা হচ্ছে যে আমাদের এই গাণিতিক কোরিলেশন নির্ণয় করার জন্য বিভিন্ন পরিসংখ্যানবিদ বিভিন্ন ফর্মুলা আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, তার মধ্যে প্রধানত 3 ধরনের বা তিনভাবে সম্পর্কটা নির্ণয় করা যায়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেই সংখ্যাটা মানে সম্পর্কটা নির্ণয়ের জন্য যে ফর্মুলা সেটা হচ্ছে কি কার্ল পিয়ারসন মেথড। একজন পরিসংখ্যানবিদ, বিখ্যাত একজন পরিসংখ্যানবিদ, তিনি দুইটা তথ্য সারির মধ্যে সম্পর্ক নির্ণয়ের জন্য একটা মেথড তিনি আবিষ্কার করেছেন, সেটাকে বলা হয় কার্ল পিয়ারসন মেথড। কার্ল পিয়ারসনের এই মেথডে বিভিন্ন ফর্মুলা দেওয়া আছে, কিন্তু যেগুলো আমাদের দরকার সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। যেগুলো এখানে দরকার ডাবল যে টান দিয়ে বা ডাবল মার্কিং করে আমি যে ফর্মুলাগুলো দিয়েছি সেগুলোই কাজে আসবে। হয়তো তোমাদের দেখে অনেকগুলো সূত্র মনে হচ্ছে, আসলে এগুলো পরীক্ষায় সবগুলো থেকে অঙ্ক দেয় না, এই জন্য সবগুলো জানারও প্রয়োজন হয় না। জাস্ট আমি এটা তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য এখানে লিখে দিয়েছি। তাহলে প্রথম যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় সহসম্পর্ক নির্ণয়ের জন্য ফর্মুলা দিয়েছেন কার্ল পিয়ারসন। আরেকটা আছে সেটা হচ্ছে স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন। হ্যাঁ, আরেকটা আছে সেটা হচ্ছে কি কনকারেন্ট মেথড। হ্যাঁ, তাহলে এই 3 ধরনের আমরা সহসম্পর্ক নির্ণয় করতে পারি। কনকারেন্টের বাংলাটা হচ্ছে সহগামী ব্যতিক্রম পদ্ধতি। তাহলে প্রথমে আমরা আলোচনা করব কার্ল পিয়ারসন মেথডে কিভাবে সহসম্পর্ক নির্ণয় করা যায়। তাহলে আমরা দেখি কার্ল পিয়ারসন মেথডকে আমি ফরম্যাট 1 দিয়েছি, যাতে আমরা কার্ল পিয়ারসনের একটা বা দুটো অঙ্ক করলে আমাদের কার্ল পিয়ারসন মেথডের সহসম্পর্ক নির্ণয়ের জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যায়। তাহলে ফরম্যাট 1 দিলে আমরা কার্ল পিয়ারসন, এখানে 1 নাম্বার কার্ল পিয়ারসন কোফিশিয়েন্ট কোরিলেশন। কার্ল পিয়ারসন কোফিশিয়েন্ট কোরিলেশনকে আমরা আর সিম্বল দ্বারা চিহ্নিত করব। তাহলে আর সিম্বল দ্বারা চিহ্নিত করলে আমরা এখানে লিখতে পারি নাম্বার 1, 2, 3 দিয়ে আমরা 3টে এখানে ফর্মুলা দেখাইছি। আসলে ভয় পাওয়ার কিছু নাই, এগুলো একদম ইজি, যেটা দরকার সেটা আমি এখানে মার্কিং করে দিছি। তাহলে দেখো কার্ল পিয়ারসন কোফিশিয়েন্ট কোরিলেশন আর সমান, কোফিশিয়েন্ট কোরিলেশনের সিম্বল হচ্ছে আর, আর সমান সিইউবি সমান কোভেরিয়েন্স এক্স ইন্টু কি ওয়াই। তাইলে কোভেরিয়েন্স এক্স ওয়াই ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স ইন্টু কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই। এটা হচ্ছে 1 নাম্বার ফর্মুলা। এটা তেমন একটা কাজে আসবে না, জাস্ট আমি লিখে দিলাম কার্ল পিয়ারসনের। কার্ল পিয়ারসন কোফিশিয়েন্ট কোরিলেশন সমান কোভেরিয়েন্স এক্স ওয়াই ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স ইন্টু কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই। এটা আমাদের মনে না রাখলেও চলবে, কিন্তু এই যে 2 নাম্বার যে ডিরেক্ট মেথড যেটা দেওয়া আছে সেটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। দেখো ডিরেক্ট মেথডে এটাও কার্ল পিয়ারসনের কোএফিসিয়েন্ট কোরিলেশন নির্ণয়ের ফর্মুলা। এখানে রোমান 1 উইদাউট টেকিং ডেভিয়েশন ফ্রম দেয়ার মিনস, উইদাউট টেকিং ডেভিয়েশন মানে ডেভিয়েশন ছাড়া, মানে আমরা ডেভিয়েশন নিব না, বিচ্যুতিটা নিব না, ফ্রম দেয়ার মিনস তাদের মিন থেকে গড় থেকে আমরা বিচ্যুতিটা না নিয়ে এই ফর্মুলা ইউজ করব। তাহলে ডিরেক্ট মেথডে কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট কোরিলেশন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই কি এন। এটা সবচেয়ে বেশি ব্যবহার হবে এইটা, এবং এই যে এই ফর্মুলাটা, এই দুইটা ফর্মুলা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কার্ল পিয়ারসনের কোএফিসিয়েন্ট কোরিলেশন বা পারস্পরিক সহসম্পর্কটা নির্ণয় করতে সক্ষম হব। তাইলে উইদাউট টেকিং ডেভিয়েশন ফ্রম মিনসে এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই কি এন। তাহলে নিচে হবে টেকিং রুট সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এগুলো আসলে ফর্মুলাগুলো মনে রাখা একদম ইজি। জাস্ট এখানে দেখো সামেশন এক্স স্কোয়ার মাইনাস এখানে সামেশন এক্সকে হোল স্কোয়ার করছেন ডিভাইডেড বাই এন, এখানে সামেশন ওয়াই স্কোয়ার এখানে সামেশন ওয়াইকে হোল স্কোয়ার করে ডিভাইডেড বাই এন। এই ফর্মুলাটা আমাদেরকে জানা থাকতে হবে আমাদের কাছে। এবার এই ফর্মুলা এভাবেও করা যাবে, এভাবেও করা যাবে, অর দিয়ে আরেকটা দেওয়া হয়েছে, আর সমান এটা দিয়েও করা যাবে, এটা দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই, সেম ফর্মুলা। জাস্ট আমরা এনটা এদিকে নিয়ে আসছি।
এন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই। হ্যাঁ, তাহলে নিচে হবে এই জাস্ট এনটা এদিকে নিয়ে আসছি, টেকিং রুট সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার, আর এদিকে এন সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার। জাস্ট এই ফর্মুলা সেম, একটু পার্থক্য আছে, আমরা এটা দিয়ে করব। অঙ্ক করার সময় ডিরেক্ট মেথডে কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট কোরিলেশনের জন্য এই ফর্মুলাটা আমরা ইউজ করব, এটা সবসময় ব্যবহার হবে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। জাস্ট এটা মনে রাখলে হবে। আমি এখানে ডাবল টান দিয়ে তোমাদের মার্কিং করে দিছি কোনটা কোনটা তোমাদের মনে রাখতে হবে, তাহলে এটা আমাদের মনে না রাখলেও চলবে। এবার রোমান 2 ডিরেক্ট মেথডের মধ্যে আরও একটা পদ্ধতি আছে যেটা দিয়ে কার্ল পিয়ারসনের কোএফিসিয়েন্ট কোরিলেশনটা নির্ণয় করা যাবে। টেকিং ডেভিয়েশন ফ্রম দেয়ার মিন আর সমান সামেশন এক্স ওয়াই ডিভাইডেড বাই টেকিং রুট সামেশন এক্স স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার, অথবা নিচে আরেকটা আছে, এটা দিয়েও যে রেজাল্ট আসবে এটা দিয়েও একই রেজাল্ট আসবে, যেমন সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। এবার টেকিং রুট সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার আর সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। তাইলে এটা হচ্ছে ডিরেক্ট মেথডের দ্বিতীয় যেটা ফর্মুলা সেটা, এটা দিয়েও আমরা কোরিলেশন নির্ণয় করতে পারি, যেখানে এক্স সমান হচ্ছে এক্স মাইনাস এক্স বার আর ওয়াই সমান ওয়াই মাইনাস ওয়াই বার। তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার। এবার আমরা শর্টকাট মেথডে যাব, যেখানে আসলে ডেভিয়েশন দ্বারা করা হয়। যদি গিভেন ডাটাগুলোর মান অনেক বড় হয় তখন কিন্তু আমরা ডেভিয়েশন মেথডে গেলে আমাদের অঙ্কটা ইজি হয়। তাহলে 3 নাম্বার কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট কোরিলেশনে 3 নাম্বার মেথড হচ্ছে শর্টকাট মেথড, যেটাকে টেকিং ডেভিয়েশন ফ্রম দেয়ার অ্যাজিউম মিন মেথড বলা হয়। আমরা যেখানে অ্যা ধরি, একটা এক্সের একটা মানকে আমরা অ্যা ধরি এবং এক্স থেকে আমরা এটা বাদ দিই, হ্যাঁ, এভাবে আমরা নির্ণয়টা করি। তাইলে সেটাই হচ্ছে কি শর্টকাট মেথড। শর্টকাট মেথড এই কোএফিসিয়েন্ট কোরিলেশন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে আর সমান এই যে এই ফর্মুলা এবং এই ফর্মুলার মধ্যে যে সাদৃশ্য আছে, জাস্ট আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এটা আর এটা সেম, জাস্ট এখানে ডিটা বাড়তি আসছে। দেখো সামেশন এক্স ওয়াই, এখানে জাস্ট সামেশন এক্স এর পাশে একটা ডি আসছে, ওয়াই এর পাশে একটা ডি আসছে, ঠিক আছে? তাহলে এটা মনে রাখলে এটা ইজিলি মনে রাখা যাবে। তার মানে যে জায়গায় এক্স আছে জাস্ট সেখানে যে জায়গায় ওয়াই আছে সেখানেও একটা ডি বসাই দিলে সামনে হয়ে যাচ্ছে। তাহলে গেল মাইনাস, এই যে দেখো এখানে সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই, তাহলে এক্সের পাশে একটা ডি বসাই দিলাম আর ওয়াই এর পাশে একটা ডি বসাই দিলাম, কত ইজি, ডিভাইডেড বাই এন। তাহলে উপরের ফর্মুলাটা আমরা এটাকে যদি মনে রাখি তাহলে এটা আমাদের জন্য খুব ইজি হয়ে যায়। জাস্ট যে জায়গায় এক্স ওয়াই আছে তার সামনে করে একটা ডি বসাই দিলে ডেভিয়েশন মেথড বা শর্টকাট মেথডের ফর্মুলাটা আমরা ইজিলি শিখে নেব। যেমন এটার সাথে এটা সাদৃশ্য আছে, দেখাচ্ছি আমি। সামেশন এই যে জাস্ট ডি স্কোয়ার হবে, এখানে ডি স্কোয়ার এক্স হবে, এখানে আমরা সামেশন এক্স স্কোয়ার ছিল, এখানে হবে ডি স্কোয়ার এক্স, একটু পার্থক্য আছে। এখানে সামেশন ডি এক্স হোল স্কোয়ার হবে ডিভাইডেড বাই এন হবে, এখানে সামেশন ডি স্কোয়ার ওয়াই হবে আর সামেশন ডি ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই কী হবে, এন হবে। তাইলে এটা হচ্ছে শর্টকাট মেথডের আমাদের কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট কোরিলেশন নির্ণয়ের ফর্মুলা। জাস্ট এইটা আর এটা মনে রাখলে হবে। তাহলে এই ফর্মুলাটা হচ্ছে এটার অর, জাস্ট আমরা এনটা এদিকে নিয়ে আসছি, এই যে এন সামেশন ডিএক্স ডিওয়াই মাইনাস সামেশন ডিএক্স ইন্টু সামেশন ডিওয়াই। এবার টেকিং রুট জাস্ট এখানে দেখো এনটা জাস্ট এখানে সামনে নিয়ে আসছি, এনটা জাস্ট এখানে নিয়ে আসছি, জাস্ট এতটুকুই। মানে এই যে আমরা যে ডিরেক্ট মেথডে যে ফর্মুলাটা ইউজ করছিলাম সেখানে যেমন একটা অর ছিল, শর্টকাট মেথডে যে ফর্মুলা ইউজ করছি সেখানেও অর আছে, জাস্ট এনটা উপরের দিকে চলে যায়। তাহলে আমরা ইজিলি কার্ল পিয়ারসন মেথডে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন নির্ণয় করতে সক্ষম হবে। জাস্ট আমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তাহলে এটা মনে রাখলে এটা ইজিলি মনে রাখা যাবে। আশা করি তোমরা এতটুকু বুঝছো। এখানে লিস্ট অফ ফর্মুলার মধ্যে কার্ল পিয়ারসনের যত ফর্মুলা আছে সবগুলো দেওয়া আছে, কিন্তু কাজে আসবে আমাদের বেশি এটা এবং এটা, এই দুইটা ফর্মুলা মনে রাখলে হবে। তাহলে গাণিতিক পদ্ধতিতে আমরা কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট কোরিলেশন নির্ণয়ের যতগুলো ফর্মুলা আছে সেগুলো আমরা দেখলাম এবং বুঝলাম।
এরপরে হচ্ছে যে আমাদের স্পিয়ারসম্যান র্যাঙ্ক কোরিলেশন কোফিশিয়েন্ট। হ্যাঁ, আমাদের স্পিয়ারসম্যান নামে একজন পরিসংখ্যানবিদ, তিনি র্যাঙ্ক কোরিলেশনের কোফিশিয়েন্ট নির্ণয়ের জন্য ফর্মুলা দিয়েছেন, যেটা আমরা একটু আলোচনা করি, আশা করি তোমরা বুঝবা। এটাও তেমন পরীক্ষায় দেয় না, মাঝে মধ্যে দিয়ে থাকে, আমাদের মাঝে মধ্যে কাজে আসতে পারে এই ফর্মুলাটা। তাহলে এখানে আমরা একটা সিম্বল ইউজ করলাম পির মতো। হ্যাঁ, তাহলে সেটা সূত্র কি, 1 - 6 সামেশন ডি স্কোয়ার ডিভাইডেড বাই n ইন্টু n স্কোয়ার মাইনাস 1, এই ফর্মুলাটা মনে রাখলে হবে জাস্ট। আর র্যাঙ্ক কোএফিসিয়েন্ট কোরিলেশন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে 1 - 6 সামেশন ডি স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস কি 1। এবার অথবা এই ফর্মুলা ইউজ করা যাবে। আমরা যেগুলো দিয়েছি, আসলে অরগুলো মনে রাখার দরকার হবে না, জাস্ট তোমাদের শেখানোর সুবিধার্থে আমি দিয়েছি, জাস্ট এটা মনে রাখলে হবে। তাহলে 1 - 6 সামেশন ডি কিউব n কিউব মাইনাস কি n, এখান থেকে আমরা এটা মনে রাখবো, এখানে আমি মার্কিং করে দিয়েছি, জাস্ট এটা মনে রাখলে হবে। তাহলে গেল আমাদের স্পিয়ারসম্যান র্যাঙ্ক কোরিলেশন, এটা হচ্ছে ফর্মেট 2 দিছি আমি। তারপরে এইখানে রোমান 1, এটা 2। ইন কেস অফ ইকুয়াল আর টাই র্যাঙ্কস, অনেক সময় অঙ্কের মধ্যে দেখা যাবে র্যাঙ্ক কোরিলেশনে সমান বা টাই মানে সমান সমান হওয়া, র্যাঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করতে হবে তোমাকে। র্যাঙ্ক কোরিলেশন মানে ইকুয়াল বা টাই হয়ে গেলে, হ্যাঁ, সমান সমান হয়ে গেলে তখন র্যাঙ্ক কোরিলেশন নির্ণয়ের জন্য এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে 1 - 6 সামেশন ডি স্কোয়ার প্লাস 1/12 m কিউব 1 - m1 প্লাস 1/12 m কিউব ডিভাইডেড বাই 2 মাইনাস m2 প্লাস 1/12 m কিউব মাইনাস m কিউব 3 মাইনাস m3, জাস্ট একদম সহজ, এখানে n3 মাইনাস n1। তাইলে যদি ইকুয়াল বা টাই র্যাঙ্ক করতে হয় তখন আমাদেরকে এই ফর্মুলা ইউজ করতে হবে। এখানে m সমান দ্য নাম্বার অফ আইটেমস হুজ র্যাঙ্কস আর কমন, যার র্যাঙ্কটা কি কমন বা ইকুয়াল বা সমান। তাহলে র্যাঙ্ক কোরিলেশন আমাদের ফর্মেট 2টা ক্লিয়ার হয়ে গেল, জাস্ট আমরা এটা মনে রাখলে হয়ে যাবে, টেনশন করার কোনো কিছু নাই, কারণ সূত্র যেগুলো দরকার হবে সেগুলো আমি মার্কিং করে দিয়েছি। তারপর ফর্মেট 3 কনকারেন্ট মেথড। তাহলে কনকারেন্ট মেথড মানে হচ্ছে যে বহুগামী ব্যতিক্রম পদ্ধতি। তাহলে এই ফর্মেট 3তে কনকারেন্ট মেথডেও তেমন পরীক্ষায় অঙ্ক দেয় না, জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে দিলাম কোরিলেশন কোফিশিয়েন্ট বাই কনকারেন্ট মেথড। আর সি সমান সমান, এটা সিম্বল হচ্ছে যে কনকারেন্ট মেথডের কোরিলেশন কোফিশিয়েন্ট নির্ণয়ের সিম্বল হচ্ছে আর সি সমান প্লাস মাইনাস টেকিং রুট প্লাস মাইনাস 2c মাইনাস n ডিভাইডেড বাই কি n। এটা হচ্ছে কি কনকারেন্ট মেথডের কোরিলেশন কোফিশিয়েন্ট নির্ণয় করার ফর্মুলা। এখানে আমি ফর্মেট 4 দিয়েছি, যেটা হচ্ছে যে কোফিশিয়েন্ট কোরিলেশন কিন্তু রিগ্রেশন ইকুয়েশনের মাধ্যমেও বের করা যায়। হ্যাঁ, যেটা আমরা রিগ্রেশন অ্যানালাইসিস যখন করব, যে এর পরের অধ্যায়টা, তখন কিন্তু আমরা এই জিনিসটা আরও আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ফর্মেট 4 দিয়েছি কোফিশিয়েন্ট কোরিলেশন ইউজিং রিগ্রেশন কোফিশিয়েন্টের মাধ্যমে আমরা কোরিলেশন নির্ণয় করতে পারি দুটো তথ্য সারির মধ্যে। যেমন এখানে আমরা দিচ্ছি বি সমান আর, এই যে আর হচ্ছে সিম্বল কোরিলেশন বের করার জন্য, টেকিং রুট b1 ইন্টু b2 অথবা টেকিং রুট byx ইন্টু bxy। তাহলে আমরা রিগ্রেশন ইকুয়েশনের মাধ্যমেও দুটো তথ্য সারির মধ্যে সহসম্পর্ক বা সহসম্বন্ধ নির্ণয় করতে পারবো। এটা মনে রাখলে হবে। এক্সট্রা ফর্মুলাগুলো আসলে এগুলো হচ্ছে যে টেস্ট, অনেকটা রেজাল্টটা সঠিক কিনা, রেজাল্টটা তাৎপর্যপূর্ণ কিনা সেটা জানার জন্য আমাদেরকে দুটো টেস্ট এখানে দেওয়া আছে, একটা হচ্ছে প্রোবাবেবল এরর আর একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড এরর। তাহলে প্রোবাবেবল এরর নির্ণয়ের ফর্মুলা হচ্ছে PER সমান, এটা মনে রাখতে হবে 0.6745 ইন্টু 1 - r স্কোয়ার ডিভাইডেড বাই টেকিং রুট n। এটা হচ্ছে যে প্রবেবল এরর নির্ণয়ের ফর্মুলা। এবার স্ট্যান্ডার্ড এরর নির্ণয়ের ফর্মুলা হচ্ছে যে SCR সমান r ডিভাইডেড বাই সামেশন কি r। তাহলে এগুলো হচ্ছে আমাদের যখন এই যেই তথ্য সারি সহসম্পর্কটা আমরা নির্ণয় করব, এই দুটার মধ্যে সম্পর্কটার সিগনিফিকেন্ট বা
যদি তোমাকে ব্যাখ্যা করতে বলে তখন তোমাকে হয় প্রবেবল এরর দিয়ে করতে হবে, না হয় কি স্ট্যান্ডার্ড এরর দিয়ে তোমাকে ওই রেজাল্টের তাৎপর্য বের করার জন্য সহায়তা নিতে হবে। তাহলে আশা করি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়গুলো বুঝলাম। এখানে বেসিক্যালি তুমি যদি 3টা ফর্মুলা মনে রাখো, 3 থেকে 4টা, তাহলে এদের কোরিলেশন নির্ণয় করা একদম ইজি। আর 3টা সর্বোচ্চ 3টা অঙ্ক করলে এদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। 3 থেকে 4টা, এবার 3 থেকে 4 ম্যাথ যদি আমরা সলিউশন করি তাহলে আমাদের এদেরটা একদম ক্লিয়ার হয়ে যাবে, খুবই সহজ। আর তোমরা এতগুলো ফর্মুলা দেখে ভয় পাওয়ার কিছু নেই, যেগুলো কাজে লাগবে সেগুলো আমি এখানে মার্কিং করে দিয়েছি, টেনশন করার কোনো কারণ নাই। তাইলে এখানে কার্ল পিয়ারসনের জন্য এটা লাগবে, আর এটা মনে রাখতে হবে, র্যাঙ্ক কোরিলেশনের জন্য এটা মনে রাখতে হবে, আর এইগুলা আমরা যদি প্রয়োজন হয় ইউজ করব, ঠিক আছে। এবার আমরা সহসম্পর্কটা কেন নির্ণয় করি সেটা আমাদের জানার দরকার আছে। এটার প্রয়োগ ক্ষেত্র কোথায়, কেন আমরা এটা সহসম্পর্কটা নির্ণয় করি। আসলে ব্যবসায় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন সম্পর্কিত বিভিন্ন অনেক ধরনের উপাদান থাকে, যেমন কাঁচামাল, আবার দ্রব্যের মূল্য, এবং যে পণ্যটা উৎপাদন করবে সেটার গুণগত মান, সেটার মূল্য নির্ধারণ করা, হ্যাঁ, শ্রমিক লাগে উৎপাদনের ক্ষেত্রে, বা উৎপাদন ব্যয় কত সেটা নির্ধারণ করা। তাহলে এগুলোর মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান থাকে, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এই সম্পর্কটা যদি আমরা পূর্ব অনুমান করতে পারি যথাযথভাবে, তাহলে ব্যবসা ক্ষেত্রে সফলতাটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এই জন্য ব্যবসায়ী ক্ষেত্রে সহসম্পর্ক অ্যানালাইসিসটা খুবই কি গুরুত্বপূর্ণ। এছাড়াও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখা যায় যে তুমি পণ্য উৎপাদন করলা, সেটা বাজারজাত করতে হবে। এখন বাজারজাত করতে গেলে যেই এলাকায় তুমি বাজারজাত করতে যাবা সেই এলাকার মানুষের মাথাপিছু আয়, তাদের চাহিদা কীরকম, পণ্যের প্রতি তাদের চাহিদা কীরকম, তাদের আকর্ষণ কীরকম, আর তাদের মাথাপিছু আয় কীরকম, তাদের দেখা যায় কি মাথাপিছু আয়ের সাথে সাথে আরও অনেক কিছুই রিলেটেড আছে, তারা কী ধরনের পণ্য চায়, হ্যাঁ, ইত্যাদি মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান থাকে। সেটা আমরা কোরিলেশন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা জানতে পারি, এবং যথাযথ সিদ্ধান্ত নিয়ে আমরা যদি ব্যবসাটা পরিচালনা করতে পারি তাহলে উত্তরোত্তর ব্যবসায়ী সফলতা বৃদ্ধি পায়। এই জন্য কোরিলেশন অ্যানালাইসিসটা ব্যবসায়ী পরিসংখ্যানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাইলে আজকে আগামী ক্লাসে আমি লেকচার 2 নিয়ে তোমাদের সামনে আসব, এবং সেখানে আমরা কার্ল পিয়ারসনের কোরিলেশন কোএফিসিয়েন্ট নির্ণয় করবে দেখাবো তোমাদেরকে। তাইলে আজকের মতো বিদায় নিলাম, ধন্যবাদ সবাইকে।